যে যেহেতু আপনারা পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট নিশ্চয় আপনারা আপনাদের পর্যটক নিয়ে সেখানে যান এবং কক্সবাজার সমুদ্র সৈকতের চেয়ে এটা কোনো কিছু কম না। 18 কিলোমিটার লম্বা একটা সৈকত, যেখানে এক স্থানে দাঁড়িয়ে সূর্যাস্ত সূর্যোদয় দেখা সম্ভব। পৃথিবীতে আর মাত্র 7টা জায়গায় এরকম রয়েছে। সুতরাং আমরা সেদিকে নিশ্চয়ই ভাগ্যবান, কিন্তু তারপরেও হয়তো যে পরিমাণ পর্যটক যাওয়া দরকার অনেক সময় সেটা হয় না। জনাব ইহসান, আমি আপনাকে দিয়ে শুরু করি। প্রতিবেদনটা দেখে আপনার কাছে কেমন মনে হয়েছে? আমার কাছে মনে হচ্ছে কুয়াকাটার পসিবিলিটিস আছে, কিন্তু এখানে আমাদের দেখতে হবে যে কোনো নগরীতে যদি পর্যটনের জন্য আকর্ষণীয় করতে চাই, তখন আমরা দেখতে হবে এখানে কমিউনিকেশনটা কেমন আছে। কোনো গেস্ট যেতে হলে কতক্ষণ এখানে যেতে পারবে। আমি যে কথা বলছিলাম যে আমাদের এয়ারপোর্ট থেকে 3 থেকে 4 ঘন্টা লাগবে নিয়ারেস্ট এয়ারপোর্ট থেকে। আমি যদি ওরকম ডেস্টিনেশনটা হিসাবে এটাকে প্রতিষ্ঠা করতে চাই, আবার এটাকে মেক শিওর করতে হবে যে কোনো এয়ারপোর্টের 1 থেকে 2 আওয়ার্সের মধ্যে রিচেবল হয়, আর উইদিন বাই রোডও সেটাকে অনেকটা কনভিনিয়েন্ট করতে হবে। আর কি যেটা ভাবে করা উচিত সেটা হচ্ছে আজ আমাদের রিসার্চ করা উচিত যে ওখানকার গ্যাসের ডিমান্ডটা কি। আমি এখানে দেখছি যে সবাই যেটা করেন, যেটা হোটেল করছেন, ইট দালানের জন্য কোনো একটা ব্রিক কোনো ওয়াল যেন না দাঁড়িয়ে থাকে। আমরা অনেক রকম চিন্তা করতে পারি। আমরা দেখতে পারি যখন আমরা মালদ্বীপে যাই, শ্রীলঙ্কাতে যে দেখি ওখানে সবাই কটেজ করছে, ইকো কটেজ করছে। এখন ইকো কটেজের মানে কি এটা যে সস্তা কোনো আমরা একটা লাক্সারি স্কেলে আমরা করতে পারি। তো এই ধরনের অনেক কিছু করলে তখন আমরা যে জিনিসগুলো আমরা কক্সবাজারে মিস করেছি করতে, সেগুলো আমরা কুয়াকাটায় করতে পারি। এখন অনেক সুযোগ আছে, এখন অনেক কিছু করার আছে, যেটা আমরা এখন স্টার্টিং হয়নি এভাবে করার। আমার মনে হয় আমাদের অনেক কিছু করার আছে, সবাইকে নিজেদের প্ল্যান করা উচিত। প্ল্যান করে আমাদের হবে আগে উচিত অ্যাক্টিভিটি অ্যাড করা উচিত, বিচ ফ্রন্ট ক্যাফে অ্যাড করা উচিত। অনেক কিছু আছে যেগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। আমার মনে হয় এটার সাথে সাথে বেসিক্যালি সব জায়গায় একটা করে রেগুলেটিং বডি থাকে। তো আমাদের দেশে এরকম পর্যটন মন্ত্রণালয় হয়েছে এখানে, এটার সাথে সাথে যদি একটা পর্যটন রেগুলেটিং কমিটি দেওয়া হয়, যেখানে একটা প্ল্যানিং দেওয়া থাকবে। আমাদের বাংলাদেশে যতগুলি পর্যটন প্লেস আছে, সে পর্যটনের রাজধানী বলা হয় কক্সবাজার, তো কুয়াকাটাও কোনো অংশে কম নাই। বাট ওখানে যদি একটা প্ল্যানিং বডি দেওয়া হয় যে ওটার অনুযায়ী যে ওখানে কে কি স্থাপনা করবে, কিভাবে রোড হবে, কিভাবে কোথায় পরিকল্পিত কথা বলছিলাম। হ্যাঁ, বাংলাদেশে এরকম একটা প্লেস হওয়াতে কিন্তু আমরা আসলে এমন একটা সমুদ্র সৈকত পেয়েছি, যেটাকে আসলে আমরা যদি প্রপার ওয়েতে প্রমোট করতে পারি বাইরের কান্ট্রিতে, তাহলে আমরা প্রচুর পরিমাণে বিদেশি পর্যটন নিয়ে আসতে পারি। আসলে বিদেশিরা তো পারি, প্লাস দেশীয় যারা পর্যটক আছে তারাও আসলে সার্ভিসের কথাটা ভাবে। আপনার কাছে কি মনে হয় যে এই মুহূর্তে এটা আপনি যেটা বলেছেন যে হোটেল প্রচুর আছে ওখানে, কিন্তু আসলে হোটেল দিয়ে তো আসলে পর্যটন শিল্পটাকে মাপা যাবে না। আর কি করা প্রয়োজন আপনি মনে করছেন? আমাদের অ্যাক্টিভিটি অ্যাড করা উচিত। আমরা মনে করতে হবে একটা গেস্ট হোটেলে থাকার জন্য কোনো ডেস্টিনেশনে যায় না, রাতটা আমার হোটেলে কাটলো, তারপরে সে কি করবে, তাকে আমাকে ব্যস্ত রাখতে হবে, সেজন্য এন্টারটেইনড হয়। এন্টারটেইন করার জন্য যথাসম্ভব এবং সিকিউরিটি প্লাস এন্টারটেইনমেন্ট এটা আমাকে এনশিওর করতে হবে ওখানে। আমাকে দেখতে হবে প্রথমত ওখানে আমরা কিভাবে এই জিনিসগুলো ফ্যাসিলিটিগুলো এনশিওর করতে পারি। সেই এনশিওর করা হলে আমার মনে হয় এটাকে আরো এক্সপোজার দরকার, ইন্টারন্যাশনাল মার্কেটের এক্সপোজার দরকার। আমরা যারা কাজ করছি তাদের আরো প্রোডাক্টগুলো নিয়ে আরো আইডিয়া থাকা দরকার। এটা একটা রিলিজিয়াস একটা হিস্ট্রিও আছে, সেগুলো নিয়ে আমরা মার্কেট করতে পারি। এগুলো অনেকগুলো অ্যাসপেক্ট আছে কুয়াকাটা, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এবং কুয়াকাটা মোটামুটি কক্সবাজারের মতনই, কিন্তু আপনি খেয়াল করবেন যে অনেক প্রোডাক্ট এখানে আছে। এখানে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, পাঁচটাচরে যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, মিষ্টি পাড় আছে, যে ম্যানগ্রোভ ফরেস্টের সাথে সাথে ওখানে একটা সোনারচর একটা ইয়ে আছে, ওখানে প্রচুর পরিমাণে এত পরিমাণে হরিণ হয়ে গেছে। তো ওখানে ইনফ্যাক্ট আমরা যদি একটা সাফারি পার্কের কথা চিন্তা করতে পারি, তো ওখানে প্রচুর পরিমাণে পর্যটনকে ওইদিকে ডাইভার্ট করা পসিবল। এবং ওখানে আরো ছোট ছোট অনেকগুলি আইল্যান্ডও রয়েছে, যেখানে আমরা যদি একটু উন্নত মানের যাতায়াত ব্যবস্থা করতে পারি, সে কিছু নৌকা অথবা কিছু বড় ধরনের বোট, যেটা খুব সুন্দর করে কয়েকটা ক্রুজিং সিস্টেম করে আমরা নিয়ে আসতে পারি। কক্সবাজারে যে জিনিসটা নেই, সূর্য অস্ত আছে ওখানে, কিন্তু উদয় ওই জায়গাটা বসে হয়তো দেখা যাচ্ছে না। বাট আমরা একটা জায়গায় বসে সূর্য অস্তায়ন উদয় এমন একটা জিনিস যেটা বাংলাদেশের একমাত্র কুয়াকাটাতে বসেই দেখানো সম্ভব। বিষয়টা জানি না, পজিশনটা ঠিক মতো হয়নি, সেটাও করা দরকার। যেমন উনি বললেন যে অনেক আমাদের আইল্যান্ড আছে, আপনি দেখেন থাইল্যান্ডের ফুকেট থেকে কি আছে, ওরা একটা স্পিড বোটে করে অন্যগুলো নিয়ে যাচ্ছে। আমরা অনেক কিছু অ্যাক্টিভিটিস অ্যাড করতে পারি, আমরা ওয়াটার স্পোর্টস অ্যাড করতে পারি। এই জিনিসগুলো আমাদের অনেক চিন্তার বিষয় আছে যে আমরা এগুলো অ্যাড করতে পারি। এগুলো ডেফিনেটলি এগুলো ভ্যালু অ্যাড করবে টু ডেস্টিনেশন।
বাট এই কাজগুলি করবে কে? আমরা সবসময় খেয়াল করি যে সরকারের মুখ খেয়ে বসে থাকি, বেসরকারি উদ্যোক্তা হিসেবে আপনাদেরও তো দায়িত্ব না? হ্যাঁ, অবশ্যই আমাদের দায়িত্ব, বা এটার জন্য যদি আমাদেরকে যদি একটু উৎসাহিত করা হয় পর্যটন মন্ত্রণালয় থেকে, বা এখন যে বর্তমানে যে সরকার রয়েছেন তারা যদি আমাদেরকে একত্রিত করে যদি আরো একটু ইনক্রিজ করে ইন্সপায়ার করে, দেন আমরা কিন্তু আমরা আসলে চাই আমাদের দেশটা ডেভেলপ হোক এবং এখানে প্রচুর পরিমাণে পর্যটক আসুক এবং তাদেরকে আমরা ডে বাই ডে নতুনত্ব দেখাতে পারি। তো ইনফ্যাক্ট অবশ্যই এখন কুয়াকাটা আগে যেতে হয়তো 7 থেকে 8 ঘন্টা লেগে যেত বরিশাল শহর থেকে, এখন কিন্তু সেই সময়টা কিন্তু অনেক কমে গেছে। আর আমাদের সরকার যে কাজ করতেছে তাও না, কাজ করতেছে আগে ব্রিজগুলো হচ্ছে, হ্যাঁ, অনেকগুলো হয়ে যাচ্ছে, আরো ওদিকে ছোট দুটো ব্রিজ আছে। এখন আমরা সবাই মিলে যদি একসাথে, এবং যদি পদ্মা সেতু যদি হয়ে যায় সেক্ষেত্রে পদ্মা সেতু অনেক বড় একটা বেঁচে যাবে। যে কমিউনিকেশনের কথা আপনি বলছিলেন, মন্ত্রণালয়ের কাছ থেকে বলছিলেন উৎসাহ বা ইনসেন্টিভ যেগুলি বলছিলেন, আসলে কি স্পেসিফিক করে একটু বলেন, কি চাচ্ছেন আপনারা? দেখুন, আমরা তো এট দ্য এন্ড আমরা এখানে ব্যবসা করার জন্য এসেছি, দেশকে ভালোবাসি কিন্তু আমরা ব্যবসা করার জন্য এসেছি। তো আমরা যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে চিন্তা করবো যে ইনভেস্টটা কতটুকু সিকিউর। দেখুন, আমরা যে সমাজে যে পার হলাম কিছুদিন আগে রাজনৈতিক অস্থিরতার জন্য, আমি যে কোনো জায়গায় পর্যটন শিল্পে একটা ইনভেস্ট করার আগে চিন্তা করবো যে এটার সিকিউর কতটুকু। আমাকে যদি গভর্নমেন্ট এতটুকু নিশ্চয়তা দেয় যে কোনো পলিটিক্যাল ইনস্টেবিলিটিতে আমার গেস্টরা এফেক্টেড হবে না, বা আমি যে কোনো জায়গায় ঢাকায় সমস্যা হোক, যেমন থাইল্যান্ডে ব্যাংকের সমস্যা হচ্ছে, ওটা অন্য ডেস্টিনেশনগুলো কাজ করছে, তো আমাকে এতে বলতে হচ্ছে কুয়াকাটায় কোনো জন্য ডিস্টারবেন্স হবে না, এবং আমার যে গাড়িগুলো বা যে ভেহিকলসগুলো আমার টুরিস্টের বহন করবে তাদের কোনো ডিস্ট্রাকশন হবে না। সেটা যদি আমাকে যে কোনো রাজনৈতিক প্রোগ্রামের মধ্যেও পর্যটনবাহী, বিশেষত বিদেশি পর্যটনবাহী গাড়ি উন্নত আওতামুক্ত থাকে। এক্স্যাক্টলি, উন্নত ভাষা আমরা দেখতে পারি যে নেপালে আছে, নেপালে সেটা আছে। আপনারা তো বিশ্ব পর্যটনের সম্ভাবনা দেখেন? বাংলাদেশে প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশ আমাদের এখন ডেভেলপমেন্ট কান্ট্রি, অন্যান্য কান্ট্রির তুলনায় এখানে অনেক ধরনের রিসোর্স রয়েছে যেগুলো আমরা খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারি। কিছুদিন আগে ইনফ্যাক্ট আমি শুনেছি লাস্ট বাজেটের সময় যে আমাদের পর্যটন শিল্পে বরাদ্দ হয়েছে একটা লাইক আমরা কোনো ইকুইপমেন্ট বা কোনো ধরনের সরঞ্জাম যদি বিদেশ থেকে নিয়ে আসার জন্য চেষ্টা করি, বাট এখন পর্যন্ত আসলে এই ধরনের ফ্যাসিলিটিস আমরা ওই লেভেলে পাইনি। আমরা আশা করি এই লেভেলের যদি কোনো ধরনের ফ্যাসিলিটিস আরো কিছু অ্যাড করা হয়, তাহলে আমরা যারা ব্যবসায়ী আছি তারা আরো উদ্যোক্তা নিয়ে অনেক কিছু হোটেল রিসোর্ট বা অনেক ধরনের ট্রান্সপোর্টেশন অ্যাড করার জন্য মানে পর্যটন শিল্পটাকে আরো এগিয়ে নেওয়ার জন্য আপনারা সরকারের কাছ থেকে কিছু ফ্যাসিলিটিস চান, কিছু ইনসেন্টিভস চান। অবশ্যই সেক্ষেত্রে সরকার ট্যাক্স ফ্রি গাড়ির কথা আলাপ হচ্ছিল বা ইনসেন্টিভের কথা আলাপ হচ্ছিল, এই দাবিগুলি আপনাদের আছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই আছে, বাট এটা আসলে আমাদের একা বললে হচ্ছে না। আমাদের সংগঠন যে অনেকবারই বলা হয়েছে, বাট কতদূর বন্ধ গিয়েছে এখন পর্যন্ত আসলে আমরা এটা আসলে পর্যটনটা তো আসলে শিওরকে প্রায়োরিটি লিস্টে নাই, কিন্তু আস্তে আস্তে কিন্তু এই পরিবর্তন হচ্ছে। বাট দেশের রিসোর্স হিসাবে পর্যটন বাংলাদেশে বড় সম্ভাবনা রয়েছে। তখন দেখেন বাংলাদেশে খেলার জগৎটা আগে কিন্তু এত সম্ভাবনা ছিল না, বাট একটা পর্যায়ে তরুণরাই কিন্তু এগিয়ে নিয়ে গেছে। বাট বাংলাদেশে এত সুন্দর, এত ন্যাচারাল রিসোর্স রয়েছে, আনবিলিভেবল। আমি আসলে দেশের বাইরে প্রায় 10 থেকে 12 বছর ছিলাম। ইন্ডিয়াতে ছিলাম, আমি পড়াশোনার জন্য গিয়েছিলাম, ইউকে ছিলাম প্রায় 9 ইয়ার্স। তো আমি আসলে ইউরোপে অনেক কান্ট্রিতে ঘুরেছি। তো ওদের কান্ট্রি সাইড ঘুরে যে জিনিসটা মনে হয়েছিল তার থেকে আমার অনেক বেশি ভালো লাগে যে আমি যখন একটু কান্ট্রি সাইডে ভিলেজের দিকে যাই তখন আমার শিরে ওঠে, কারণ কি এত ন্যাচারাল, এত সবুজ, আন্তরিক আমাদের দেশের মানুষজন, সাধারণ মানুষজন। হ্যাঁ, এটা আপনি একটু বলেন, আপনি তো পর্যটন শিল্পে কেমন সম্ভাবনা দেখেন? সম্ভাবনা প্রচুর আছে, কিন্তু আমাদের ইউটিলাইজ করতে হবে। প্রবলি আমরা ইউটিলাইজ করছি না ঠিক মতো। আমাদের কি সেল করতে হবে এটা প্রবলি আমাদের অনেক কিছু চিন্তা করার কিছু আছে, আমরা রিসার্চ করার বিষয় আছে। জাস্ট উইদাউট এনি প্রিপারেশন একটা মার্কেট নিয়ে যাওয়া ঠিক না। আমি শিখছি, আমি ব্যবসা শুরু করবো বলছি না, আমরা শিখছি এখনো। শিখে আমরা অনেক প্রোডাক্ট আছে, অনেক পসিবিলিটিস আছে, এটা আমরা ওয়েট করছি কিভাবে এটাকে প্রপারলি এটা এক্সপ্লয়েট করা যায়। তো এটা করতে পারলে প্রবলি অনেক সম্ভাবনার কোনো শেষ নেই, বাংলাদেশের সম্ভাবনার কোনো শেষ নেই। ইমার্জিং আমরা পুরস্কার পেয়ে আসলাম, মোস্ট ইমার্জিং ডেস্টিনেশন হিসেবে পুরস্কারও পেয়ে আসলাম। তো এখানে একটা ডিমান্ডও আছে। আমরা যখন বাইরে যাই আমরা তো দেখতে পাই যে কি ধরনের ডিমান্ড আছে বাংলাদেশে। ডিমান্ড তো প্রচুর আছে, কিন্তু আমরা তো সেল ঠিক মতো করতে পারছি কিনা বা আমরা আমাদের সাপোর্টটা পাচ্ছি কিনা গভর্নমেন্টের কাছ থেকে, এটা একটা আমরা দেখার বিষয়। আমরা একটু ইনসেন্টিভের কথা বলছিলাম, ট্যাক্স ফ্রির কথা বলছিলাম। আমার বেসরকারি উদ্যোক্তা হিসেবে আপনার পলিসি লেভেলে যারা আছে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি চান আপনারা? তাদের কাছ থেকে
প্রত্যাশা একটাই, সেটা হয়েছে যে একটা প্রপার গাইডলাইন যদি আমাদেরকে দেওয়া হয় এবং সেখান থেকে আমরা অনেক ধরনের আমাদের ট্যুরিজম সেক্টরে কিন্তু অনেক রিসোর্স আছে ঠিকই, বাট এটা পরিচালনা করার জন্য যে এনাফ রিসোর্স পার্সন নেই, স্কিল পারসন নেই। এখানে আমাদের পর্যটন ইয়াতে ইনস্টিটিউট রয়েছে ঠিকই, বাট এর থেকে চাহিদা পূরণ করতে পারতেছে না, কারণ আমাদের একটা স্টাফ দরকার হলে, একটা এমপ্লয়ি দরকার হলে আমরা কিন্তু টাইমলি আসলে ওটা পাচ্ছি না। নিজেদেরকে প্রপার হয়েছে ট্রেনিং হিসাবে নিয়ে তাদেরকে ট্রেন আপ করে করতে হয়, যখনই তৈরি করা হয় দেখা যায় তখন সে চলে যায়, তখন আরেকজন নিতে নিতে আমরা এদিক থেকে অনেক কিছু লুজ করতেছি। এটার পাশাপাশি আরো বলবো যে আমাদের এন্টারটেনমেন্টের ব্যাপারে উনি আগে ইনফ্যাক্ট বলে গিয়েছেন। তো এন্টারটেনমেন্ট কিন্তু ট্যুরিজমের পাশাপাশি অনেক বড় একটা ভূমিকা রয়েছে, কারণ আসলে আমি একটা জায়গায় ঘুরতে গেলাম, ঘুরতে যাওয়ার সারাক্ষণ তো আমি ঘুরবো না, ঘোরার পাশাপাশি একটু হয়তো শপিং করবো বা একটু বসে আমি রিল্যাক্স করবো। সেই রিল্যাক্সের যে ব্যবস্থাগুলি সেটা আসলে বাংলাদেশে ওই পরিমাণে নেই, কারণ আমরা আসলে বাইরে গিয়ে অনেক রিল্যাক্স ফিল করে। অনেক মেইন রিজন হচ্ছে যে ওখানে অনেক ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। তো আমি আশা করি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এই ধরনের যদি কিছু ফ্যাসিলিটিসের জন্য ইন্সপায়ার করা হয় সবাইকে, প্লাস পর্যটকদের চাহিদা অনুযায়ী, হ্যাঁ, এবং বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে আসলে এরকম এক্সপো হচ্ছে, এরকম মেলা হচ্ছে, পর্যটন মেলা হচ্ছে, ওখানে কিন্তু আসলে আমাদের বাংলাদেশ ওখানকার যে দূতাবাস রয়েছে এম্বাসি, সে তাদের পক্ষ থেকে আসলে ওই ধরনের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতে পাই না। এখন আপনি একটু বলেন, আপনি আপনাদের কি প্রত্যাশা, কি চাহিদা, কিংবা পর্যটন কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হন কিনা আপনারা? আমাদের যারা পলিসি মেকার্স আছে তাদের এটার উপর একটু প্রায়োরিটাইজ করা উচিত, এটাকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে দেখা উচিত। বা এটাকে আমি যদি মুখে মুখে বলি প্রায়োরিটাইজ তাহলে হবে না, এটাকে দেখতে হবে কি কি সমস্যা আছে। আমাদের অনেকগুলো সমস্যা আছে যেগুলো আমরা সবসময় বলি, কিন্তু এগুলো কেন জানি পলিসি লেভেলে কখনো কোনো যায়। আমাদের কিন্তু পর্যটন নীতিমালা রয়েছে, হ্যাঁ, আমরা যে কাজ করছি এটা একটা রেকগনিশন দরকার। আমরা যেন বলতে পারি যে আমরা ট্যুর অপারেটরকে মনে হয় এটা কোনো ইন্ডাস্ট্রি না, বাট আমাদের মনে করতে হবে আমরাও কাজ করছি, আমরা নিজেদের ইনভেস্টমেন্ট দিয়ে দেশে একটা কিছু নিয়ে আসছি, গেস্ট নিয়ে আসছি, ফরেন কারেন্সি নিয়ে আসছি, সেখানে আমাদের খুব বড় করে আমরা বলতে পারা উচিত যে আমরা ট্যুর অপারেটর। পৃথিবীর অন্যান্য দেশগুলিতে ট্যুর অপারেটরদের একটা অন্যরকম আমাদের কোনো ওই ধরনের না, এটা হচ্ছে যে ওই যে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে সে অর্থে ফ্লোরিশ হয়নি, যেটা আমরা চাচ্ছি, এক্সপেকটেশন আমরা চাচ্ছি। যে আপনি কিছু বলতে চাচ্ছিলেন? ট্যুরিজম কিন্তু একটা লাইক ছন্দময় একটা জিনিস, যেমন নৃত্য, দেন গান, আর্ট দিস ইজ কাইন্ড অফ আর্ট। আমাদের আসলে জেনারেল পাবলিক আসলে জানেই না এটার ব্যাপারে। এই ব্যাপারে আমাদের গভর্নমেন্ট থেকে জ্ঞানের অভাব রয়েছে, কোনো ধরনের প্রমোশনই হচ্ছে না, এক ধরনের প্রফেশনে থাকে, বাট আলটিমেটলি কিন্তু তাদের রিল্যাক্সিং এর জন্য ট্যুরিজমটাই হচ্ছে তাদের রিফ্রেশমেন্ট। ট্যুরিজমে আজকে এক কোম্পানি হতে হলে তার একটা ট্রেড লাইসেন্স লাগে, সে আসলে ব্যবসাটা করতে পারবে কি পারবে না, এই ধরনের কোনো ক্রাইটেরিয়া প্রিরিকুইজিট নেই। এই ধরনের একটা মানে একটা লিস্ট অফ রিকুইজিটস থাকা উচিত যে এটা হতে হলে তুমি এইগুলো তোমার মিনিমাম এই স্টেজটা পার হয়ে তোমরা আসতে হবে। না হলে এখন যে কেউ মনে করতে পারে আমি ট্যুর অপারেটর। তো এই জন্য হয়তো বা আমাদের দিক থেকে বলছে, ওদিক থেকেও সাহিত্য শেষ, ওরা সবাইকেই মনে করছে ট্যুর অপারেটর। তো এইখানেও একটা ব্যালেন্সের দরকার আছে, এখানে ব্যালেন্সের বিষয় আছে, মানে সেখানেও সরকারের একটা ভূমিকা আছে। ঠিক আছে, না সেটা আমরা আশা করছি হয়তো কিছুটা দেরিতে হলেও হয়তো শুরু হয়েছে, কারণ বোর্ড হয়েছে 2010 সালে, এবং এটা হচ্ছে একটা পাবলিক প্রাইভেট একটা জায়গা, সেখানে আমাদের একটা ভয়েস আছে, সেটা নিশ্চয়ই হবে আস্তে আস্তে। আপনি কি মনে করেন? আর ট্যুরিজম ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক মেলাগুলিতে অংশগ্রহণ করা শুরু করেছে, আপনারই অংশগ্রহণ করছে। আসলে আমি বলবো সেই অনুযায়ী বাংলাদেশে যতটুকু ডেভেলপমেন্ট আগে ছিল তার থেকে কিন্তু এর বাইরে অনেক কুইক বাড়ছে। কারণ আসলে আমাদের দেশ কিন্তু জন্ম বেশি দিন হয়নি, মাত্র 40 ইয়ার্স, 40 প্লাস। তো সেই অনুযায়ী আমরা কিছু কিছু সেক্টরে বেশ আগিয়েছি। আমি আশা করি যে পর্যটন শিল্পেও আমরা অনেক আগাতে পারবো। আমরা আশা করি যে আপনাদের মতো তরুণ উদ্যোক্তারা পর্যটন শিল্পে এসছেন, নিশ্চয়ই এই অমানিসা কেটে যাবে এবং বাংলাদেশ নিশ্চয়ই পর্যটন শিল্পে বিশ্বের রূপে মাথা তুলে দাঁড়াবে। আমরা সেই প্রত্যাশা করছি। আপনাদেরকে স্টুডিওতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের প্রেক্ষিতে আমাদের কিছু রিকমেন্ডেশন আছে, আমি সেগুলি পড়ছি। একটি রিকমেন্ডেশন হচ্ছে যে কক্সবাজারে আমরা দেখেছি যে একটি মেরিন ড্রাইভ হয়েছে, যেখান দিয়ে যানবাহন যেতে পারছে, পর্যটকরা যেতে পারছে। কুয়াকাটাতে আসলে সেটা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এই যাতে একটি পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। আরেকটি জিনিস হচ্ছে যে ওই স্নানের জন্য বা পোশাক পরিবর্তনের জন্য এখানে কিছু আরো বেশি স্থাপনা প্রয়োজন। মাস্টার প্ল্যানের কথা আমরা আলোচনায় এসছে যে একটা মাস্টার প্ল্যান থাকা দরকার।
বিদেশি পর্যটক যারা আছে তাদের জন্য একটু এক্সক্লুসিভিটি দরকার, একটু আলাদা কিছু ফ্যাসিলিটিস সেগুলি বাস্তবায়ন করা দরকার। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে ভালো মানের বাংলা এবং ইংরেজিতে প্রচার পুস্তিকার খুবই অভাব রয়েছে, সেটি করা দরকার প্রমোশন করতে হলে। এবং স্থানীয় পর্যায়ে যারা রয়েছেন, যারা শিক্ষিত যুবা রয়েছেন, তাদেরকে গাইড পেশায় নিয়োজিত করা যেতে পারে এবং সর্বোপরি সকলকে নিয়ে, বিভিন্ন পেশাজীবী মানুষদেরকে নিয়ে, কারণ পর্যটন করতে হলে আসলে সবাইকে লাগবে, সকল শ্রেণীর মানুষদেরকে লাগবে, সবাইকে নিয়ে একটি বৃহৎ পর্যটন মহাপরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। আমরা আশা করছি আমাদের অনুষ্ঠান যারা দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ সকলেই এগিয়ে আসবেন এবং এই উন্নয়নে নজর দেবেন। প্রিয় দর্শক, আপনার আশেপাশে এমন যদি কোনো পর্যটন স্থান থেকে থাকে যেটিকে আপনারা টেলিভিশনের পর্দায় তুলে ধরতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক বাংলাদেশ ভ্রমণ, বাংলাদেশ টেলিভিশন ভবন। আজ এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে।